নমস্কার, স্বাগত সিটিভিএনে। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুচিস্মিতা। শুরু করছি এডুকেশন অনলাইন। এই সময় প্রত্যেক দিন আমরা হাজির হয়ে যাই পড়াশোনা নিয়ে, কারণ আমরা প্রত্যেকে জানি যে পড়াশোনার গুরুত্বটা প্রত্যেকের জীবনে কতটা। এবং এই মুহূর্তের যা পরিস্থিতি চলছে তাতে কবে আবারও স্কুল খোলা হবে, কবে আবারও পরীক্ষার সেশন শুরু হবে এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনা আবারও ঠিক একই গতিতে কবে থেকে শুরু হতে চলেছে সেই নিয়ে বোধহয় একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। কারণ এই যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আমরা কবে বেরোতে পারবো, আবার কবে সেই বাতাসে মুক্তির নিঃশ্বাস ফেলবো আমরা, এই নিয়ে একটা প্রশ্ন সবসময় আমাদের মধ্যে থাকছে। কিন্তু তার জন্য পড়াশোনা কোনোভাবেই বন্ধ করা সম্ভব নয়। তাই বাড়িতে বসে যাতে তোমরা সমস্ত রকম পড়াশোনার সুযোগ পাও, টিচারদের প্রত্যেক মুহূর্তে সাহায্য পাও, তার চেষ্টায় আমরা প্রত্যেক মুহূর্তে করি। এবং সেই কারণে এই এডুকেশন অনলাইন অনুষ্ঠান প্রত্যেক দিনের মতো আজও আমরা পড়াশোনা করব। এবং তোমাদের জানিয়ে দিই যে আজ ক্লাস 10 নিয়ে আমরা থাকবো। ক্লাস 10-এর বাংলা নিয়ে আমরা পড়াশোনা করব এবং একটি বিশেষ কবিতার দিকে আমরা বেশি গুরুত্ব দেব, কারণ নিঃসন্দেহে বলা যায় যে কবিতাটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভালো করে মন দিয়ে পড়লে পরে যদি কোশ্চেন আসে সব রকম কোশ্চেনের উত্তর দিতে তোমরা সক্ষম হবে। এবং তোমাদের এই পুরো বিষয়টা অর্থাৎ বাংলা এবং আজকের এই যে কবিতা, এই পুরো বিষয়ে তোমাদের সাহায্য করতে ইতিমধ্যেই স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছে তিনি তোমাদের যথেষ্ট পরিচিত। এর আগেও তিনি এসেছেন, তিনি বহুবার তোমাদের বুঝিয়েছেন, তিনি আবার উপস্থিত হয়েছে আমাদের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্যার তপন কুমার হরি, তাপস কুমার হরি, কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির। স্যার আপনাকে স্বাগত, আরও একবার স্বাগত। আপনি আগেও এসছেন, ভীষণ সুন্দর করে পড়িয়েছেন। নিঃসন্দেহে আমরা বারবারই মুগ্ধ হয়েছি আপনার পড়াতে। আমরা অবশ্যই পড়ার দিকে নজর দেব, কারণ আজকে যে কবিতাটি রয়েছে সেটি ভীষণ গুরুত্বপূর্ণ কবিতা এবং সেটা যদি মন দিয়ে বোঝা যায় দেখা যাবে যে কবিতাটির সারমর্ম নিঃসন্দেহে অপূর্ব। মানে বোধহয় আর বলা প্রয়োজন পড়ে না, আমি নামটি বললে বোধহয় তোমরা খুব ভালোই বুঝতেই পারবে। আমি স্যারের কাছে যাবো। স্যার আমরা তো অবশ্যই পড়াশোনায় মনোযোগ দেবো, তার আগে আপনি কি স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলতে চান? তুমি তো বলেই সুন্দরভাবে শুরু করলে। আমি একটা কথাই বলবো যে যতই যা আসুক না কেন আমাদের কিন্তু কাজটা চালিয়ে যেতে হবে, অর্থাৎ পড়াশোনাটা ঠিকমতো করতে হবে। হয়তো ওই কবিতাটা তোমরা পড়ে ফেলেছো, কবিতার নাম অভিষেক, মাইকেল মধুসূদন দত্তের। তবুও বলি ওই বারবার না পড়লে এই পড়াটা হবে না। তাই জন্যে আবার আমরা পড়বো, আবার ভালো করে বুঝবো এবং প্রশ্নোত্তরগুলো ভালো করে তৈরি করবো। একেবারে স্যার তো বলেই দিলেন যে অভিষেক নিয়ে আজকে আমরা পড়াশোনা করব, অর্থাৎ কবিতা অভিষেক মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই বেশ কিছু প্রশ্ন আমরা সেট করেছি, সে অনুযায়ী আমরা অবশ্যই যাব। তবে তার আগে স্যার পুরো যে কবিতাটি রয়েছে সেটি তোমাদের ভালো করে আগে বুঝিয়ে দিই। স্যার আচ্ছা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ইতিমধ্যে তোমরা অনেক ক্লাস আমার করেছো, অন্যান্য কবিতা পড়িয়েছি। আজকে যে কবিতাটা পড়াবো হচ্ছে অভিষেক মাইকেল মধুসূদন দত্ত। এই কবি সম্পর্কে বা মহাকবি, কবি তো না, মহাকবি সম্পর্কে বলতে গেলে অনেকটা সময় লাগবে, আমাদের 1 ঘন্টা তো হবে না। আমি দু এক কথা বলবো, কেন কবিকে না জানলে ঠিক কবিতাটা বোঝা যাবে না। পরাধীন ভারতবর্ষে এমন একখানা মহাকাব্য, মূল কাব্যের নাম কি? মেঘনাদ বধ কাব্য। ভালো উচ্চারণ শুনবে, বানান শুনবে। আমি দেখেছি যে 12 ক্লাসের ছাত্রছাত্রীরা বানানটা ভুল করে। মেঘনাদ, ময়কার ঘ, দন্তনায়কার দ, নট থ। এটা ভালো করে বলছি এই কারণেই, এটা অনেকেই ভুল করছে। শোনো, তাহলে মেঘনাদ বধ ব ধ, মেঘনাদ বধ মূল কাব্যের নাম। তারই সেই কাব্যেরই প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক, যেটা তোমাদের পাঠ্য। এই স্বর্গে মোটামুটি যে যতগুলি চরণ আছে তার মধ্যে তোমাদের ওই 657 থেকে 762, মানে 106টি চরণ বা লাইন তোমাদের পাঠ্য আছে। পুরোটা নয়, অনেকটাই নিয়েই এই কাব্যটা, মানে এই প্রথম স্বর্গটা অভিষেক, কিন্তু মাত্র তোমাদের 10ম শ্রেণীর জন্যে, তোমাদের ছোট, সেই জন্য কবির সঙ্গে পরিচয় ঘটানোর জন্য, কাব্যের সঙ্গে পরিচয় ঘটানোর জন্যে 106টি চরণ তোমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত হয়েছে। আমরা কবিতায় আসবো। কবিতা 2-1টা বলি। যশোর জেলা, বর্তমান বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে কবির জন্ম, বাবা মায়ের একমাত্র সন্তান। তার চেয়ে বড় কথা হচ্ছে তিনি অসম্ভব প্রতিভা সম্পন্ন, প্রতিভাধর কবি। তখন তো কবি নন, ভীষণ ব্রিলিয়ান্ট। কিন্তু ছোট্টবেলা থেকে তার উদ্দেশ্য কি, যে মানে ইংরেজি সাহিত্যের প্রতি তার ভীষণভাবে আগ্রহ, শেলি, কিটস, বায়রনদের মতো। তিনি লেখাও শুরু করলেন। আমি ছোট করে বলছি, কেন কাব্যে আমি ঢুকবো, অনেকটা কবিতা পড়াতে হবে তো। কিন্তু বিদেশ গেলেন, কিন্তু তার ভুলও যখন ভাঙলো তখন তিনি কিন্তু এই বাংলা ভাষা নিয়ে চর্চা শুরু করলেন। আমাদের দুর্ভাগ্য, বাংলা ভাষার, বাংলা সাহিত্যের দুর্ভাগ্য এই যে আমরা মাত্র
আমরা মাত্র 8-9 বছর, তিনি 49 বছর মতো বেঁচেছিলেন। জীবনের শেষ পর্বটুকু আমরা পেয়েছি তার মানে লেখা। এটা আমাদের যদি আরও কিছুদিন আগে শুরু করতেন বা আরও বেশি দিন বাঁচতে পারতেন, তাহলে বাংলা সাহিত্য অনেক অনেক বেশি উপকৃত হতো। এরকম আরও অনেক কাব্য সম্ভার আমরা পেতে পারতাম। যাক, সে কথা বলে লাভ নেই। তাই এই যে মূল কাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য, নামটা মনে রাখবে এবং বানানটাও খেয়াল করবে। এবং আরেকটা জিনিস ভালো করে জানবে, অমিত্রাক্ষর ছন্দে লেখা, অময়সী তয়রা বালাকার। এখানেও বানান ভুল করে, অমৃ ময়রিকা দিয়ে ফেলে। এটা মৃ না, অমিত্র। মিত্র মানে বন্ধু, অর্থাৎ অমিত্র মানে বন্ধু নয়। অর্থাৎ দেখবে তোমরা যে ছন্দে কবিতাগুলো পড়ে এসছো, অনন্য কেন, এই কাব্যটা অসামান্য কেন না, উনি প্রথম পথ দেখালেন। দেখুন, তখন রবীন্দ্রনাথ জন্মাননি। 1860-61 সালের কাব্যটা লেখা, তখন রবীন্দ্রনাথ জন্মাননি, সেই সময় কবিতা লেখা। প্রথম দিকে তিনিও বুঝতে পারেনি, পরে তিনি ধন্য ধন্য করছেন এই কাব্য নিয়ে। এবং সব আমাদের বলতে কারোর দ্বিধা নেই, যদি মাইকেল মধুসূদন দত্ত, উনি প্রথমে তো মাইকেল হননি, উনি শ্রী মধুসূদন ছিলেন। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর তিনি মাইকেল হলেন। যদি আর কিচ্ছু না লিখতেন, আরও কাব্য লিখেছেন, চতুর্দশপদী কবিতাও তিনি লিখেছেন, সনেট যাকে বলছেন ইংরাজি। আর যদি বিলেতে না যেতেন, পাশ্চাত্য সাহিত্য অধ্যয়ন না করতেন, তাহলে হয়তো মেঘনাদবধ কাব্যের মতো কাব্য আমরা পেতাম না। আমরা পেতাম না বাংলা সাহিত্যে এই সনেট বা চতুর্দশপদী কবিতা বলি, তাঁরই সৃষ্টি এগুলো। তাই আবার বলতে ইচ্ছে করে, তিনি যদি আর কিছু না লিখতেন, এই একটি কাব্যের জন্যে কিন্তু তিনি বাংলা সাহিত্যে অমরত্বের আসন দাবি করতে পারতেন। তার নাম বাংলা ভাষা সাহিত্যে স্বর্ণাক্ষর লেখা থাকবে মাইকেল মধুসূদন দত্ত, এই একটি কাব্যের জন্যে। এখানে অনেক 9টি স্বর্গ আছে, তার মধ্যে প্রথম স্বর্গ পাঠ্য যেটা বলেছি। কি আছে এর মধ্যে? অভিষেক শব্দটি মানে কি? অভিষেক মানে কি? কাউকে বেশ সাড়ম্বরে কোনো একটা কাজে নিযুক্ত করা, অভিষেক বলে অভিষিক্ত করা। আমরা দেখব যে রাক্ষসাধিপতি লঙ্কার রাজা রাবণ, তার প্রিয় পুত্র, তার আত্মজ, তার মানে ভীষণ ভীষণ বীর পুত্র লঙ্কার এই পঙ্কজ রবি কে? মেঘনাদ। মেঘনাদ দোনেকার দ, মেঘের মতো নাদ, আর কি ইন্দ্রজিৎ। তাকে এই কবিতার শেষে দেখব আমরা, তাকে অভিষিক্ত করছেন গঙ্গোদক দিয়ে, তা গঙ্গা জল ছিটিয়ে। তাই কাব্যের প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক। আর কি ঘটনা ঘটেছে কি? ইতিমধ্যে সংবাদ আসছে যে রাবণের আর এক পুত্র, চিত্রাঙ্গদার পুত্র বীরবাহু, তিনি রামের হাতে নিহত হয়ে গেছেন। রামচন্দ্রের হাতে নিহত হয়েছেন। এই সংবাদ তখন কোথায় মেঘনাদ? গল্পটার মন দিয়ে শোনো, দেখবে গল্পটা বুঝতে পারলেই তুমি কবিতা ঢুকতে পারবে। তারপরে লাইন তুলে শব্দ চয়ন করে আমি বোঝাচ্ছি। আগে বিষয়টা একটু বুঝিয়ে দিই। এই লঙ্কায় ঘটে গেছে, সেই সময় কিন্তু মেঘনাদ কোথায় আছেন? তিনি প্রমোদ উদ্যানে আছেন, তার স্ত্রী প্রমীলা সুন্দরীকে নিয়ে তিনি আমোদ প্রমোদে ব্যস্ত আছেন। মানে স্বাভাবিক জীবনে যুবরাজ তিনি আছেন, কিন্তু জানেন না এই লঙ্কায় কত বড় অঘটন ঘটে গেছে। তার বৃদ্ধ পিতা কি অবস্থায় আছেন, তার বৈমাত্র ভাই, চরিত্রের মধ্যে বলবো বীরবাহু তার আর এক মায়ের ছেলে, তার বৈমাত্র ভাই, কিন্তু কি সুন্দর মধুর সম্পর্ক। মধুসূদন দত্ত সেদিকেও দেখিয়েছেন বাংলার কৃষ্টি সভ্যতাদি তাকিয়ে। যাই হোক, এই সংবাদটা কে আনছে? না দেবী লক্ষ্মী, রমা, কমলা। তিনি কি করছেন না, এমনি তো গেলে বুঝতে পারবেন না, তার একজন ধাত্রী প্রভাসা রাক্ষসী, তার ছদ্মবেশে পৌঁছালেন সেই প্রমোদ উদ্যানে, গিয়ে সংবাদটা দিলেন যে তোমার বৃদ্ধ পিতা পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যে, অর্থাৎ বীরবাহুকে যে রামচন্দ্র মেরে ফেলেছে, হ্যাঁ, সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি যুদ্ধ প্রস্তুত হচ্ছেন। আর তুমি এখানে প্রমোদ কাননে বামাদল অর্থাৎ রমণী পরিবেষ্টিত হয়ে আনন্দে মেতে আছো। এই সংবাদটা দিলেন। সংবাদ শুনে চমকে উঠলেন মেঘনাদ। তিনি বললেন যে কী করে জানলেন? সব ঘটনা খুলে বললেন। প্রভাসা ছদ্মবেশে এসছেন দেবী লক্ষ্মী। সংবাদ শোনার পরে যুবরাজ, লঙ্কার যুবরাজ রাবণের বীর পুত্র কী করলেন? তিনি সঙ্গে সঙ্গে তার যে গলায় ফুলের মালা ছিল ছুঁড়ে ফেলে দিলেন, কুসুমদাম ছুঁড়ে ফেলে দিয়ে তিনি কী করলেন? বললেন যে তুই এক্ষুনি যুদ্ধ যাত্রার জন্য প্রস্তুত হও, আমি লঙ্কায় ফিরে যাব। আমার অনুজ অর্থাৎ ছোট ভাই, আমার সেই ভাই মারা গেছে, সেই হত্যার প্রতিশোধ নেব, আমি বাবার পাশে কি দাঁড়াবো। তৈরি হলেন, রেডি হয়েছেন।
এমন সময় তার স্ত্রী প্রমীলা সুন্দরী কেঁদে এসে পায়ে পড়ল যে তুমি, আমরা তো আনন্দ করছো, তুমি যাচ্ছ কোথায়, কেন চলে যাচ্ছ? তখন তাকে খুলে বললেন। এবার এখানে একটা খুব সুন্দর কথা দুজনের মধ্যে আছে, পরে যাচ্ছি চরিত্রটা নিয়ে। তা বললেন কোথায়? তখন বললেন যে এই ঘটনা ঘটেছে, আমাকে যেতেই হবে, বাবার পাশে আমাকে দাঁড়াতেই হবে, আমার ভ্রাতৃ হত্যার প্রতিশোধ নিতেই হবে, এটা উনি বললেন। তখন অনেক কান্নাকাটি করলেন, বোঝালেন। কত সুন্দর একদিকে তিনি যে চরিত্র অঙ্কন করলেন মেঘনাদের, বীর, আবার কত প্রেমিক, তার স্ত্রীর সঙ্গে কি সুন্দর বাক্যালাপ, এটা উনি দেখিয়েছেন। তার কাছে অনুমতি নিয়ে তিনি মেঘনাদ কী করলেন, যাচ্ছেন সেই লঙ্কায় পিতার কাছে। গিয়ে পৌঁছালেন, গিয়ে দেখছেন কি লঙ্কার রাজা রাবণ, লঙ্কাধিপতি, রাক্ষস অধিপতি রাবণ যুদ্ধ সাজে সজ্জিত, সমস্ত রেডি, মানে অশ্ব, রথ, গজ, যে চতুরঙ্গ বাহিনী নিয়ে যুদ্ধে প্রস্তুত। এমন সময় যুবরাজ অর্থাৎ মেঘনাদ, ইন্দ্রজিৎ গিয়ে হাজির হলেন। কি বলেন, বাবা তুমি যুদ্ধে যেও না, যুদ্ধে আমি যাব। কেন? তুমি যুদ্ধে গেলে সবাই হাসবে যে যুবরাজ থাকতে, তরুণ এরকম বীর পুত্র থাকতে যদি বৃদ্ধ পিতা যুদ্ধে যায়, সেটা ভালো দেখায় না। বিশেষ করে মেঘবাহন অর্থাৎ ইন্দ্র, যাকে যুদ্ধে পরাজিত করে তার নাম হয়েছিল ইন্দ্রজিৎ। ইন্দ্রকে পরাস্ত করে মেঘনাদের নাম হয়েছিল ইন্দ্রজিৎ। বিশেষ করে মেঘবাহন হাসবে, সবাই তাকে উপহাস করবে, অতএব যুদ্ধে যাওয়া তোমার মানায় না, যুদ্ধে আমি যাব। দেখো রাবণ, তিনি এক পুত্রকে, বীরবাহুকে হারিয়েছেন, আরও অনেকেই তিনি হারিয়েছেন। তিনি কি বলছেন, দেখো কত এখানে যে আমরা রাক্ষসদের জীবনী পড়ছে মনে হবে না, মনে হবে যে কি সুন্দর একজন পিতা পুত্রের সম্পর্ক, যে আমরা রাক্ষসদের জীবনী পড়ছে বলে। এখানেই মধুসূদন অনন্য। তিনি বলেছিলেন, মাই ফেভারিট হিরো ইজ ইন্দ্রজিৎ, মাই গ্র্যান্ড ফেলো রাবণ, আই হেট রাম অ্যান্ড ইজ রেবেলস। উনি রাবণকে এবং ইন্দ্রজিৎকে মনের মাধুরী মিশিয়ে সুন্দরভাবে যা যা গুণ অর্পণ করলে একটা চরিত্র সুন্দর হতে পারে, সার্থক হতে পারে, মধুসূদন দত্ত তাই করেছেন। তিনি আপন মনের মাধুরী মিশিয়ে চরিত্র এঁকেছেন, মধুসূদন এঁকেছেন হচ্ছে মেঘনাদ চরিত্র, তিনি রাবণও তাই। তিনি বলতে গ্র্যান্ড ফেলো, কি বলছে, ছেলেকে বোঝাচ্ছেন যে আমি এক পুত্রকে হারিয়েছি, তোমাকে যুদ্ধে পাঠিয়ে আমি আর পুত্র শূন্য, লঙ্কায় বীর শূন্য আমি হতে দিয়ে পারি না। তখন বলছে না, তা হবে না, যুদ্ধে আমিই যাব। জোর করে পিতার কাছ থেকে কিন্তু তিনি কি করলেন, এই যুদ্ধ যাওয়ার আজ্ঞা আদায় করে নিলেন যে তুমি থাকো, আমি যুদ্ধে যাই। এবং আমি নিঃসারণে একবার আগে বলেছি, আমি দুবার রামচন্দ্রকে মেরে এসেছি, কি করে হচ্ছে? উত্তর দিয়েছিল দেবী লক্ষ্মী প্রভাষা ছদ্রবেশে, যে মায়াবী রামচন্দ্র, মায়াবী অর্থাৎ তিনি আবার ম্যাজিকের মতো তিনি বেঁচে গেছেন। তিনি এবার বললেন, আমি রামচন্দ্রকে, রঘুবংশ অর্থাৎ সেই রাঘবকে, রাম লক্ষ্মণ দেখে সবাইকে বধ করে, হত্যা করে আমি তোমার চরণে এনে ফেলবো, এই আমার প্রতিজ্ঞা, তবেই আমার সার্থক হবে, আমার ভ্রাতৃ হত্যার প্রতিশোধ নেওয়া হবে। এটা তিনি বললেন। কে? মেঘনাদ তার বাবাকে কথা দিলেন, যুদ্ধে আমি যাই, আমি প্রতিশোধটা নেব। তখন দেখলেন যে নাছোড়বান্দা ছেলে, অর্থাৎ এটাই তো তিনি চাইছিলেন মনে মনে, যে তার দায়িত্ব নিক, যুবরাজ হোক। তখন কি করলেন রাবণ, ঠিক আছে বলছে যাও তুমি যুদ্ধে যেও, কিন্তু তুমি তার আগে তুমি আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আছে তুমি যাও, তুমি তোমার যজ্ঞ গড়িয়ে যাও। দেখো রাবণ তার আরাধ্য দেবতা ছিলেন দেবাদিদেব মহাদেব, তিনি শিবের ভক্ত ছিলেন। আবার মেঘনাদ ছিলেন অগ্নিদেবের ভক্ত। তুমি যাও নিকুম্বিলা যজ্ঞাগারে, কথাটা কবিতার মধ্যে একবার ব্যবহার হয়েছে, নিকুম্বিলা যজ্ঞাগারে গিয়ে তুমি তোমার ইষ্টদেব অর্থাৎ তুমি যার ভজনা করো, যার পুজো করো, তাকে একবার পুজো করো, পুজো করে তার আশীর্বাদ নিয়ে তুমি কাল, আজকে সন্ধে হয়ে গেছে, তুমি কাল প্রভাতে যুদ্ধে রওনা হয়েও, এখন যাও। এই বলে তিনি কী করলেন, গঙ্গোদক অর্থাৎ গঙ্গার জল নিয়ে তিনি তার মস্তকে ছিটিয়ে দিলেন, মাথায় দিলেন, আশীর্বাদ করলেন এবং তাকে অভিষিক্ত করলেন যে আজ থেকে তুমি যুবরাজ হলে, মানে যুদ্ধের দায়িত্ব সব তোমার, রাজ্যের দায়িত্ব প্রায় সব তোমার, আমি তো বিরুদ্ধ হয়ে গেছি, নতুন করে তোমাকে অভিষিক্ত করলাম। তাই কবিতার নাম হচ্ছে, এই কাব্যের প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক। এই হচ্ছে মেঘনাদের জয়যাত্রা শুরু হলো। এটা কবিতার মোটামুটি গল্পটা বললাম, ঠিক আছে। এইবারে আমি পুরো কবিতাটা 106 লাইন, অনেক বড়, আমি 2-1 জায়গায় পড়বো, সবটা পড়বো না, জায়গায় পড়ে। আর আরেকটা কথা বলি, কবিতাটা আমি সবসময় বলি, এখন তো প্রশ্নের ধাঁচ তো পাল্টে গেছে, তোমরা জানো যে 9 থেকে শুরু হয়ে গেছে,
যত খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, যত বুঝে পড়বে, এখানে অনেক শব্দ আছে যার মানে তোমরা জানো না। তোমরা যে বইপত্রগুলো আছে সেগুলো ভালো করে দেখবে, মানেগুলো জানবে। তুমি ওখান দিয়ে শর্ট কোশ্চেন 1 নম্বরে এবং ওই মাল্টিপারপাস চয়েস বহু বিকল্প প্রশ্ন আসবে 4টে, আমি না প্রশ্ন পরে আলোচনা করছি। এরকম যে মানেগুলো না জানো তাহলে দেখবে তুমি ওই উত্তর দিতে পারছো না। এই জন্য কবিতাটা ভালো করে পড়তে হবে, এবং কবিতাটা অন্য কবিতার মতো পড়লে কিন্তু হবে না। ক্লাস 10-এ আরও যেসব কবিতাগুলো আছে যে ছন্দে পড়ো, ছন্দময় কবিতা, পয়ার ছন্দ, ত্রিপদী ছন্দ, এটা কি বলেছি না অমিত্রাক্ষর ছন্দ। এই যে দাঁড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন সবসময় শেষে দেখেছি আমরা, এগুলো কোথায় যে আর মাঝখানে চলে এসছে। এখানেই তিনি এই সৃষ্টিকর্তা হচ্ছে আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। আমি একটু পড়ি, দেখো আমি সবটা পড়বো না, জায়গায় জায়গায় পড়বো। দেখো, প্রমোদ উদ্যানে মেঘনাদ তার স্ত্রী, সুন্দরী স্ত্রী প্রমীলার সঙ্গে, এখানে প্রমীলার সুন্দরী কথাটা বলা আছে, তা এখানে প্রমোদ উদ্যানে আনন্দ বিহারে মত্ত আছেন, সেখানে সংবাদ যাচ্ছে। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, এবার খেয়াল করবে, প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় থামছি, কোথায় করছি। দেখো, প্রত্যেকটি চরণ বা পংক্তিতে 14টি করে অক্ষর আছে। এ কি বলছে? অমিত্রাক্ষর ছন্দ। গুনে গুনে দেখবে কত বড় সৃষ্টি, এটা ভাবা যায় না। তাই বলতে প্রত্যেকটি 14টি করে অক্ষর আছে। দেখো কি বলছে, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। আমি যখন ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করবো, প্রশ্ন হয় এই কবিতার পরিপ্রেক্ষিতে মেঘনাদের চরিত্র আলোচনা করো। ধাত্রী অর্থাৎ কি, যে যাকে বড় ধাত্রী মা বলে, যাকে রাজপুত্র, তো তাকে মাতা মন্দোদরী, ধাত্রীর কাছে বড় হয়েছে, তাকে ধাত্রী মা বলে। কি সম্মান ধাত্রীমাকে। এই যে মানে আমরা মানে পরিচারিকা যারা, অত সবাইকে আমরা অত সম্মান দিয়ে কথা বলতে পারি, অনেক সময় বলি না, কিন্তু বলা উচিত। কত বছর আগে মেঘনাদ দেখো মানে মধ্য দিয়ে এই উক্তি, মা বলে সম্বোধন করছেন ধাত্রীমা। এটা মধুসূদনের একটা বাংলা ভারতের ঐতিহ্য, যে এই সম্পর্কের মধ্যে একটা সুন্দর একটা মিলনের বার্তা, একটা ভালোবাসার বন্ধন তিনি যে শুধু কবিতা পড়লে হবে না, আমাদের কবিতার মধ্য দিয়ে, কাব্যের মধ্য দিয়ে তৎকালীন সমাজ তথা বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ভালোবাসার বন্ধন, সম্পর্কের যে টানাপোড়েন, সবগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। পিতার সঙ্গে পুত্র, স্বামীর সঙ্গে স্ত্রীর, ধাত্রীর সঙ্গে তার যে বাড়ির যে মালিক, তাদের সম্পর্ক একটা সুমধুর সম্পর্ক। আমি বারবার লাইনটা বলি, কনক মানে সোনা, সোনার আসন, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। দেখো তার ভীষণ, দেখো বীরেন্দ্র কেশরী, বীর ইন্দ্র, শ্রেষ্ঠ বীর, কি করছেন? প্রণমিয়া ধাত্রীর চরণে, ধাত্রীমাকে তাকে মানুষ করেছে, তাকেও প্রণাম করছেন। কত বড় শিক্ষা। আমরা সাধারণত যারা বাড়ি কাজ টাজ করে ওদেরকে আমরা তুই তো গাড়ি করি, ঠিক সেই সম্মান দিই না, কিন্তু ধাত্রীমাকে কি প্রণাম করে কি বলছেন? কি হেতু মাত গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। নিশ্চয়ই বুঝতে পারছো, এইভাবে পড়তে হবে, কেটে কেটে পড়তে হবে। যাই থাক, শিরচুম্বী ছদ্মবেশী অম্বুসুতা উত্তরিলা। শিরচুম্বী, দেখো কি সুন্দর সম্পর্ক। ও ছোট্ট মেঘনাদকে তো বড় করেছেন মা, এক মা জন্ম দেন আর এক মা ধাত্রীমা তাকে মানুষ করেছে, তিনি এক অর্থে মা, তিনি শিরচুম্বী, অর্থাৎ মধুর সম্পর্ক। তার মস্তকে চুম্বন করে তিনি বলছেন, কে এসছেন? দেবী লক্ষ্মী এসেছেন। কারণ দেবী লক্ষ্মী এলে সংবাদটার হতো না, তাই ওর প্রভাষা রাক্ষসী ছদ্মবেশে এসছেন, যে মানে যার ছত্রছায় মেঘনাদ বড় হয়েছে, সেই ছদ্মবেশে সংবাদ দিচ্ছে। এসে বলছে অম্বুরাশি সুতা, এই নিয়ে 1 নম্বর প্রশ্ন আসবে, তিনি কে? না দেবী লক্ষ্মী। উত্তরটা কী বলছেন? হয়, খেয়াল বই থাকলে দেখে নাও, একটা বিস্ময় চিহ্ন আছে। হয় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব, বীর বাহু বলি, বল অদীর্ঘি বলি, বীর বাহু বলি, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, সসৈন্য সাজেন আজি যুজিতি আপনি। এই যে কেটে কেটে পড়া, পরিষ্কার করে আমি আবার পড়তে, দেখো, শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। আমি আগেই বলেছি
প্রত্যেকটি চরণ বা পংক্তিতে লাইনে 14টি করে অক্ষর আছে। এই 14টি অক্ষর রাখার জন্যে দেখো তিনি কী ধরনের শব্দ মধুসূদন দত্ত চয়ন করে নিয়ে আসছেন। লক্ষ্মী বললে, রমা বললে 2 অক্ষর না, অম্বু রাশি সুতা, সুতা মানে কন্যা, অর্থাৎ সমুদ্র কন্যা দেবী লক্ষ্মী। উত্তরিলা উত্তর দিচ্ছেন কি, হায় পুত্র কি আর কহিব, কনক লঙ্কার, কনক মানে সোনা, আমরা বলি স্বর্ণলঙ্কা, স্বর্ণলঙ্কার দশা, তার অবস্থা কি আর বলবো, অঘটন তো ঘটে গেছে। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। তাহলে ভাইয়ের নাম কি? বীরবাহু, মেঘনাদের আর এক ভাই। মেঘনাদের মা হচ্ছে মন্দোদরী, চিত্রাঙ্গদার রাবণের আর এক স্ত্রী, তার ভাই, অর্থাৎ বৈমাত্র ভাই। কিন্তু একবারও এই সম্পর্ক আমরা জানবো না যে সতত ভাই। প্রিয়ানুজ আত্মযোগ, এত ভালোভাবে মেঘনাদ মানে ওই ভ্রাতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হচ্ছেন। এখানে কোনো ডিফারেন্স নেই, পার্থক্য নেই। এই যে ভালোবাসা, এই বন্ধন, এটাও দেখিয়েছে আমরা, তার চরিত্রের মধ্যে আসবে এগুলো। হতপ্রিয় ভাই তবে বীরবাহু বলি, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, সসৈন্যে সাজেন আজি যুজিতে আপনি, আপনি মানে নিজে। সেই পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যে রাবণ, রাক্ষস কুলের অধিপতি অর্থাৎ শ্রেষ্ঠ বীর রাবণ, তিনি করছেন যুদ্ধের সাজে তৈরি হচ্ছেন। এ সংবাদ কি আনছেন না, দেবী লক্ষ্মী প্রবাসার ছদ্মবেশে মেঘনাদকে দিয়ে দিলেন। জিজ্ঞাসিলা মহাবাহু, দেখো কতগুলো নাম উনি ব্যবহার করছেন এখানে, কিন্তু ইন্দ্রজিৎ নয়, মেঘনাদ নয়, রাবণ আত্মজ নয়, কি না মহাবাহু মানে মহাবীর, 4টে অক্ষর। কত নতুন নতুন শব্দের চয়ন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, অবাক হয়ে গেছেন। কি কহিলা ভগবতী, কে বদিল কবে প্রিয়ানুজে, কে বদিল কবে প্রিয়যুক্ত অনুজ, সন্ধি করলে প্রিয়ানুজ, অনুজ মানে ছোট ভাই, আমার প্রিয়, আমি আগেই বললাম মানে কিন্তু বৈমাত্র ভাই, হ্যাঁ মানে কিন্তু কত সুন্দর মধুর সম্পর্ক। আমার প্রিয় ভাইকে কে হত্যা করলো, নিসারণে সংহারিনু আমি রঘুবরে, আমি তো রাত্রে যুদ্ধ করে রামচন্দ্রকে হত্যা করে এসেছি, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসে প্রচণ্ড সরবৈরী দলে, তবে এই বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। রাজপুত্র যুবরাজ তো বলছে, মা এই দাস সামনে মাথা নিচু করছে, তুমি আমার দাসকে বলো, তুমি বলো এই সংবাদ কী করে পেলে, আমি তো রামচন্দ্রকে মেরে এসেছি, তাহলে আবার সে কী করে আমার ভাইকে মারতে পারে। রত্নাকর রত্নতমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, এখানে আর একটা মধুসূদনের বিশেষত্ব হচ্ছে উপমা ব্যবহার করেন। একটা জিনিস বোঝাতে গিয়ে তিনি খুব সুন্দর করে কি করেন, উপমার সাহায্য নেন। উপমা কি, যে এইটা ঠিক এমনটি হয়, এইটা এমন, এইটা বোঝাচ্ছেন। দেখো, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, রত্নাকরকে সমুদ্র, রত্নের আকর অর্থাৎ লক্ষ্মী সমুদ্র সম্ভূতা, ওখান থেকে ইন্দিরা সুন্দরী অর্থাৎ পদ্মালয়া লক্ষ্মী। এই দুটো শব্দকে উনি কত বড় করে বললেন, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, উত্তরটা উত্তমা উত্তর করিলেন। হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, সীতাপতিকে সীতার পতি রামচন্দ্র, দেখো শুধু রামচন্দ্র, রাম বললে হতো না, রামচন্দ্র নাম নতুন শব্দ সীতাপতি। হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, তব স্বরে বাঁচিয়া মরিল, তুমি স্বর বানানটা খেয়াল করবে, তালবস্বর স্বর তীর বান, তোমার স্বরে রামচন্দ্র কি মারা গিয়েছিল, আবার সে কিন্তু পুনর্বার সে মায়াবী, সে তার দিকে কাব্যটি তোমার বড় হয়ে পরও দেখবে এই সমস্ত দেবতাকুল কিন্তু ওই রামপক্ষে ছিল, কিন্তু এরা অসহায়। শুধু রামায়ণটাকে মানে রামচন্দ্রের জয় আর রাক্ষসগুলির পরাজয় এটা দেখাতে হবে, কিন্তু সমস্ত ভালোবাসা তার সহানুভূতি কিন্তু মধুসূদনের ছিল ওই রাবণ এবং মেঘনাদের দিকে। ওই যে বলছে মাই ফেভারিট হিরো ইজ ইন্দ্রজিৎ, যে এই একটু বলতে ইচ্ছে করে অনেকটাই বলতে, চতুর্থ স্বর্গে যেখানে মেঘনাদ যে রাত্রে উনি কাব্যে মানলেন, উনি ষষ্ঠ স্বর্গে উনি তাকে হত্যা করলেন, মেঘনাদ বধ হয়ে গেল, তারপরে কিন্তু আরও 3টি স্বর্গ উনি লিখেছেন, কিন্তু যে রাত্রে উনি মেঘনাদে কাব্যে উনি হত্যা করলেন মেঘনাদ, লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তাচলে, উনি ওনার বন্ধু রাজনারায়ণকে লিখলেন যে আজ রাত্রে আমি ঘুমাতে পারলাম না, কেন আমার প্রিয় পীর
আমার অন্তরে অন্তঃস্থল থেকে যাকে আমি সৃষ্টি করলাম সেই মেঘনাদকে আজ আমার কাব্যে সে মারা গেল, শেষ হয়ে গেল, আজ আমার রাত্রে ঘুম হয়নি। এই হচ্ছে কবি, মহাকবি, এই হচ্ছেন মধুসূদন দত্ত। তা তিনি কি বলছেন যে লক্ষ্মী বললেন, যাও তুমি তরা করি, রক্ষ কুলমান একাল সমরে রক্ষ চূড়ামণি। এক রক্ষকে উনি কীভাবে ব্যবহার করলেন দেখো। এই যে আমি এত ভেঙে বলছি এই কারণেই, দেখবি লাইন ধরে যখন প্রশ্ন হবে না, এই যে রক্ষ কুলমান, প্রথম রক্ষ মানে কি, রক্ষা কর। রক্ষ বিসর্গ আছে, রক্ষকুল, তুমি রাক্ষসকুলে মানকে রক্ষা করো। রক্ষকুল মান একাল সমরে রক্ষ চূড়ামণি, যে বিসর্গগুলো আছে রাক্ষস, অর্থাৎ রাক্ষসকুলের চূড়ামণি। এই কাল সমর, এই কাল যুদ্ধে, এই দুর্বিষহ সময়ে তুমি রাক্ষসকুলের মান সম্ভ্রম রক্ষা করো, তুমি যাও গিয়ে পিতার সঙ্গে যোগদান করো। এই সংবাদ কিন্তু সেই ইন্দিরা সুন্দরী লক্ষ্মী প্রভাষার ছদ্ম, প্রভাষাকে তার ধাত্রী মাতা তার ছদ্মবেশে এসে সংবাদ দিলেন মেঘনাদকে প্রমোদ উদ্যানে। এ সংবাদ কে পেলেন না, ওই মেঘনাদ। সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া দেখো, ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। ছিড়িলা কুসুম, কুসুম মানে ফুল, দাম মানে অর্থাৎ ফুলের মালা, অর্থাৎ গলা মালা ছিল, ফুলের মালা, সেই রোষে মহাবলী মেঘনাদ। দৈনিকাদ্য আমি আবার বলছি, আমরা খাতা দেখি এত শেখানোর পরেও যখন বাচ্চারা ভুল করে খুব কষ্ট হয়, ওই জন্য যখন পড়বে না বানানটা খুব ভালো করে খেয়াল করে, মেঘনাদ, সব মেঘনাদ থ লিখে ফেলে, খুব কষ্ট হয় লিখতে। মেঘনাদ আলাদা, মেঘনাদ, মহাবলী মেঘনাদ। ফেলাইলা কনক বলয় দূরে, পদতলে পড়ি সবিল কুণ্ডল, যত অশোকের ফুল অশোকের তার আবাময়। আমি একটু আগে বলেছিলাম যে উপমা ব্যবহারে, উপমা চয়নে মধুসূদন দত্ত অনবদ্য। একটা জিনিস বোঝাতে উনি এত সুন্দরভাবে ব্যাখ্যা করেন, সেটা আমাদের মানে বিস্ময় হয়ে যেতে হয়। বলছেন শোনার সঙ্গে সঙ্গে উনি এই ফুলের মালা ছিঁড়ে ফেললেন, কনক বলয় অর্থাৎ বালা, তখন পুরুষরা তো গয়না, কানের দুল, বলয়, বিভিন্ন অলঙ্কার পরতো, সব সোনার, সে বালা ছুঁড়ে ফেললেন। কেমন করে, পদতলে পড়ি সবিল কুণ্ডল, যথা কানের দুল, সমস্ত এক কথায় সমস্ত, মানে উনি যে শ্বাসপাঠগুলো করেছিলেন সেই প্রমোদ উদ্যানে, উনি একটু আনন্দিমত্ত ছিলেন, সেসব মানে নিজের প্রতি ধিক্কার এনে সব ছিঁড়ে ফেলে কি বললেন না, ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার। নিজেকে ধিক্কার দিচ্ছে, আত্মগ্লানিতে ভুগছেন। এত বড় কাণ্ড ঘটে গেছে শ্রীলঙ্কায়, আর আমি প্রমোদ উদ্যানে এই রসরঙ্গে মেতে আছি বামাদল নিয়ে, এই নিজেকে ধিক্কার দিচ্ছেন। দেখো রাজপুত্র, আমরা কি অনেক কিছু ঘটে যায়, আমরা না দেখার ভান করি, না জানার ভান করি, এড়িয়ে চলি, পাশ কাটিয়ে যায় না। ঠিক অশোক ফুল যেমন নিচে ঝরে পড়ে থাকে, ঠিক তেমন করে তার নিজের গলা ফুলের মালা, কুণ্ডল, বলয় সব ছুঁড়ে ফেলে দিলেন। ফেলে কি বলছেন, ধিক মোরে কহিলা গম্ভীরে, আমি নিজেকে ধিক্কার দিচ্ছি। দুবার কথাটা আসবে কিন্তু, ধিক মোরে, আমি কেন ধিক্কার দিচ্ছেন না, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেতা আমি বামাদল মাঝে। স্বর্ণলঙ্কা শত্রু দখলে, সে শত্রু দখল করে নিচ্ছি, ভাইকে মেরে ফেলেছে, আর আমি বামা মানে স্ত্রী, মহিলা, কিন্তু আমি বামাদল পরিবেষ্টিত হয়ে আমি রমণীদের সঙ্গে রসরঙ্গে মেতে আছি, তাই নিজেকে ধিক্কার দিচ্ছেন। এই কি সাজি আমারে, দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ, আনরথ তরা করি ঘুচাবই অপবাদ বধির উপকূলে। বলছে যে আমি তো লঙ্কাধিপতি রাবণের আত্মা থেকে জন্ম যার পুত্র, ছেলেকে, এই যে ছেলে সন, একে আমরা রাবণ আত্মজ, অর্থাৎ রাবণের পুত্র। দশানন কে, রাবণের 10টা মাথা ছিল, মুখ ছিল দশানন, দশানন আত্মজ, শব্দগুলো খেয়াল করো। আমি রাবণের পুত্র, আমি ইন্দ্রজিৎ, আমি দেবরাজ ইন্দ্রকে, মেঘবাহন ইন্দ্রকে আমি জয় করে, আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ, সেই আমি কি না, আমি এইভাবে দিন কাটাচ্ছি। সঙ্গে সঙ্গে কি হুকুম দিলেন, আনরথ তরা করি ঘুচাবে এই অপবাদ বধির উপকূলে। তাতে রথ সাজাও, আমি এক্ষুনি লঙ্কায় যাত্রা করব এবং সমস্ত শত্রুকে নিধন করে আমি আমার ভ্রাতৃ হত্যার প্রতিশোধ নেব, আমি লঙ্কার যে কলঙ্ক সে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব বলে উনি যুদ্ধ সাজে তৈরি হলেন। এখানে দারুণ উপমা রয়েছে। এমন সময় তার কাছে প্রশ্ন করা, কি প্রশ্ন ধরবো? ঠিক আছে, আপনি পড়ান, আমি ধরে নেব, আপনি পড়ান, শেষ করে নিন। অনেক বড় তো, হ্যাঁ কোনো অসুবিধা, ঠিক আছে।
উনি কী করলেন না, সেই যুদ্ধের সাজে উনি কী করছেন, এবার তৈরি হয়ে যাচ্ছেন। এমন সময় কি দেখো, আমি একটু বাদ দিয়ে পড়ছি এখান থেকে, তার স্ত্রী প্রমীলা সুন্দরী বলছে, হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ। স্বাভাবিক, এখানে ব্রততী কথাটা আছে, ব্রততী মানে লতা। আমরা এখন আর সেই কথাটা অনেক সময় মানবে না, যে মহিলারা লতা, অর্থাৎ লতা একটা অবলম্বন চায়। দেখবে কোন আম গাছ জাম গাছ কাণ্ডর ভর করে দাঁড়াতে পারে, কিন্তু লতানো গাছ মানে শিম বরবটি কুমড়ো যে গাছগুলো আছে অন্যের সাপোর্ট নিয়ে ওঠে লতা। তো সেখানে বলছে, আমরা তো তোমাদের মেঘনাথ স্বামীকে বলছে যে আমি তো রমণী, আমি কি করব, তুমি চলে গেলে, তুমি কোথায় চলে যাচ্ছ আমাকে ফেলে এখানে। বলছে, হায়রে যেমতি হেমলতা রিঙ্গয়ে তব কুলেশ্বরে কহিরা কাঁদিয়া ধ্বনি। ধ্বনি মানে খেয়াল করবে, দন্তনা দীর্ঘ ধ্বনি। এই ধ্বনির 3টি উচ্চারণ হয়। ধ্বনি বলছে, ধ্বনি কাঁদিয়া ধ্বনি সুন্দরী এখানে। বলছে কাঁদিয়া ধ্বনি কি বলছে, কোথা প্রাণ শখে রাখিয়ে দাসীরে কহ চলি আপনি। আমাকে দাসী, দেখো স্ত্রীর নিজেকে দাসী বলছে, মানে এটা এইভাবে তখনকার ব্যবহার করা হতো, যুগ পাল্টে গেছে, এখন এসব করে না, কিন্তু নিজেকে খুব বিনম্র চিত্রা স্ত্রী বলছে, তুমি আমাকে ফেলে কোথায় চলে যাচ্ছ, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এই অভাগী, তুমি থাকবে না এই অভাগী। নিজেকে দাসী বলছে, অভাগী বলছে, যে তুমি চলে গেলে আমি কি করব। হায় নাথ গহন কাননে ব্রততী বাঁধিলে সাথে করিপদ, যদি তার রসরঙ্গে মন না দিয়া মাতঙ্গ যায় চড়ি, তবু তাই রাখে পদাশ্রয় জুতনাথ। আবার উপমা ব্যবহার করছে, যখন হাতি যখন মাতঙ্গ হাতি যখন যায় তখন লতরাতে তাকে পায়ে জড়িয়ে ধরে, কিন্তু তাকে ছেড়ে চলে যায় না, আবার ফিরে দেখে, তো তুমি কোথায় চলে যাচ্ছ আমাকে ফেলে। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্কিরি আজি, কিঙ্কিরি মানে দাসী, কিঙ্করি দাসী বলছে, তুমি এই কিঙ্করিকে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ। কে বলো, তার স্ত্রী তার স্বামীকে বলছে যে আমি তো আনন্দ ছিলাম, হঠাৎ যাচ্ছ কেন। হাসি উত্তরিলা মেঘনাদ, দেখো একটু আগে কত রেগে গেলেন, যুদ্ধের সাথে যাচ্ছেন। একই মানুষের মধ্যে এই যে বৈচিত্র্যটা, এই যে একটা মানবতাপূর্ণ উত্তর, দেখো কী বলছেন, মেঘনাদ হেসে উত্তর দিচ্ছেন, তার স্ত্রীর সঙ্গে কী মধুর সম্পর্ক, কী সুন্দর, যে সঙ্গে সঙ্গে চেঞ্জে কী বললেন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ দৃঢ় বাঁধে, কি কে পারে খুঁড়িতে সে বাঁধে। তার স্ত্রীকে বলছে যে স্বামী স্ত্রী মেলবন্ধন, যে ভালোবাসার বন্ধন অটুট, বলছে তুমি যে আমাকে ভালোবাসার বন্ধনে বেঁধে রেখেছো, আমার কি সাধ্যই, আমার কি ক্ষমতা আছে তোমার সে ভালোবাসার বন্ধন ছিঁড়ে আমি বেরিয়ে যাই। কত কত কঠিন একটা, চলে যাওয়াটা কত কঠিন, সেই কাঠিন্যটাকে সেই কত সুন্দর করে সহজ সরলভাবে উনি স্ত্রীর সামনে উপস্থাপন করছেন। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বিদায় এবে দেহ বিধিমুখী। কোনো রোষ নেই। সাধারণত আমরা কী করি, রেগে গেলে সেই রাগটা তো তার স্ত্রীর উপর ভীষণভাবে ঝেড়ে দিই, রেগে আছি, কিন্তু না, এইখানে চরিত্র অঙ্কন মধুসূদন দত্ত যে মনের মাধুরী মিশিয়ে এঁকেছেন, যে কত গুণধর হচ্ছে মেঘনাথ চরিত্র। মানে ভ্রাতৃহত্যার প্রতিশোধ নিতে যাচ্ছেন, পিতার সম্মান রক্ষার্থে যুদ্ধ সাজে, সঙ্গে সঙ্গে স্ত্রীর সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করছেন, হেসে উত্তর দিচ্ছেন, কল্যাণী হে আমার প্রিয়া, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব, তুমি আমাকে ভালোবাসা বন্ধনে বেঁধে রেখেছো, আমি শীঘ্র ফিরে আসব, এবং ফিরে আসবো তোমার কল্যাণে, আমি তোমার জন্যই ফিরে আসবো। শুধু যাচ্ছি কেন, আমি রামচন্দ্র নিধনে যাচ্ছি, একটু আমাকে বিদায় দেহ এবে বিধুমুখী, বিধু মানে চাঁদ। দেখো তার এখনও তার মুখে খুব সুন্দর, স্ত্রীর প্রতি তার ভালোবাসা অটুট। হে বিধুমুখী, আমাকে বিদায় দাও, আমি রামচন্দ্রকে হত্যা করে আবার এখানে ফিরে আসব বলে কি করছেন উনি, এবার উনি যুদ্ধ সাজে যুদ্ধ নিয়ে গেলেন। এই যাওয়াটা দেখো আমরা কি দেখি নাটক বা সিনেমা, যেখানে কি নায়ক যখন অবতীর্ণ হয়, বা নায়কের যে ক্রিয়াকর্মগুলো একটা দর্শক শ্রোতার মনে একটা আলাদা প্রতিক্রিয়া সৃষ্টি করে, চুপচাপ নয়, তার গলার স্বর, তার অ্যাক্টিভিটি সব একটা আলাদা ধরনের, তবে তো সে নায়ক। কবিতা কাব্যের নাম কি, মেঘনাদ বধ কাব্য, তার নামেই কাব্য। তার চলন বলন কথাবার্তা সব নায়কোচিত, বীরোচিত, বীরের মতো। তিনি যখন যাচ্ছেন বলছে, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি। মানে কি, লঙ্কা কেঁপে উঠছে, জলধি মানে সমুদ্রে কম্পন, জলস্থান সৃষ্টি হয়ে গেছে। হয়তো কি এটা বাস্তবে তো হচ্ছে না। কবি কি বলতে চাইলেন, যে যাচ্ছে তখন মেঘনাদ কি যেন সমস্ত প্রকৃতি যেন
ততস্থ হয়ে গেছে, যাচ্ছে। এবার গিয়ে কোথায় পৌঁছালেন? পিতার কাছে গিয়ে পৌঁছালেন, গিয়ে দেখছেন বাবা তখন কি হয়েছেন, একদম বাবার মতো রাবণ তখন যুদ্ধের সাজে একদম পুরো সেরে আছেন। গিয়ে কি করছেন তিনি? নমিপুত্র পিতার চরণে করজনে কহিলা। আবার দেখো, একই মানুষ, একই মেঘনাথ, কি সুন্দর এক একজনের সঙ্গে কি সুমিষ্ট ব্যবহার, ধাত্রী সঙ্গে একরকম ব্যবহার, স্ত্রীর সঙ্গে, সৈন্যদের সঙ্গে যুদ্ধে। আবার পিতার চরণে গিয়ে প্রণাম করে তিনি কি বলছেন? হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, এ মায়াপিত বুঝিতে না পারি, কিন্তু দেহ অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। এ লাইন দেখো প্রশ্ন আসে, বলছে আমি শুনেছি যে রামচন্দ্র নাকি মরে গিয়ে পুনরায় বেঁচে উঠেছে, তুমি আরেকবার পিতা আমাকে অনুমতি দাও, আমি যুদ্ধ সাহায্য ওকে সমূলে বিনাশ করব, মানে আজ যেন কোনোদিন বাঁচতে না পারে, আমি ওকে এইভাবেই মেরে আসবো। এবং ওই পামর মানে নিচ, রামচন্দ্রকে এখানে নিচভাবে দেখানো হয়েছে, বলছি নিচ, ওকে আমি সমূলে বিনাশ করে তবে আসবো। ঘোর সরানলে করি ভস্য, বায়ুস্ত্রে ওরাই বোতারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। তাকে শেষ করবো, অথবা তোমার পদচরণে এসে আমি তাকে কি করব, আমি এখানে এনে রাখবো। এই কথা বললেন। আলিঙ্গি কুমারে চুম্বে শির মৃদুস্বরে, উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। দেখো কি সুন্দর পিতা রাবণ। আমরা একবারও ভাবছি না যে রাক্ষসদের জীবনযাত্রার মধ্যে আমরা আছি, কত সুন্দর। দেখো সঙ্গে সঙ্গে যুবরাজ তো তাকে আলিঙ্গন করে ছেলেকে জড়িয়ে ধরে চুম্বে, আবার সেই শিরচুম্বন করে, স্নেহ ভালোবাসা অন্তঃস্থল থেকে এগুলো আসে। পুত্রের শিরচুম্বন করে কি বলছেন, আস্তে আস্তে উত্তর দিচ্ছেন। দেখো তিনি যুদ্ধের প্রস্তুত, ছেলের সঙ্গে কি সুন্দর কথা বলছেন, মৃদু স্বরে বলছেন। কি বলছেন? রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা। শেখর যে শিখরে অবস্থান করে, তুমি রাক্ষসকুলের শিখরে আছো, বীর চূড়ামণি তুমি রাক্ষসকুলে ভরসা, আর কেউ নেই আমার পাশে, আর কেউ নেই। ভাই কুম্ভকর্ণ তো চলে গেছে, বীরবাহু চলে গেছে, আমি আছি, আর তুমি আমার ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম, পাঠাইতে তোমা বারংবার। যে যুদ্ধ চলছে এ কাল সমরে আমি চাইছি না তোমাকে আর পাঠিয়ে দিতে। হায় বিধি বাম মমপতি, এই বিধি মানে বিধাতা, বাম মানে বিমুখ। বলছে আমরা এত যুদ্ধ করছি, কিন্তু বিধাতা, অর্থাৎ সেই বিধাতা কালপুরুষ আমাদের প্রতি বিমুখ, আমাদের কোনো সুদিন আর ফিরিয়ে আসছে না। নয়তো কে কবে, বলছে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? কেউ কোনদিন শুনেছে যে শিলা পাথর জলে ভাসে, মৃত মানুষ বেঁচে ওঠে? এ তো হয় না, সেগুলোই তো ঘটছে। আমাদের প্রতি বিধাতা খুব বিমুখ, সেই জন্যে আমরা কোনো কাজই আর সফলতা পাচ্ছি না। রাবণ ছেলেকে বোঝালেন। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র। নর মানুষ, রাক্ষসেরা মানুষ। বলছে মানুষকে তুমি ভয় পাচ্ছ কেন? থাকিতে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্কপিত ঘুষির জগতে। আমি যুবরাজ, যেটা আমি গল্প আগেই বললাম, যে আমি যুবরাজ, আমি বর্তমান থাকতে যদি তুমি যুদ্ধে যাও, তাহলে এই ঘোষণা এটা রটে যাবে কি, সবাই কলঙ্ক দেবে, নিন্দা করবে, কুৎসিত কথা বলবে, হাসিবে মেঘবাহন দেবরাজ ইন্দ্র, সেও হাসবে। যাকে জয় করে আমি ইন্দ্রজিৎ হয়েছি, যাকে আমি যুদ্ধে পরাস্ত করেছি, সেই ইন্দ্র কিন্তু হেসে উঠবে। রুষিবেন দেব অগ্নি, আমার আরাধ্য দেবতা, আমার ইষ্টদেব অগ্নি, তিনিও রসবেন। খেয়াল করে দেখো কত সুন্দর যুক্তি দিচ্ছেন। দুইবার আমি হারানো রাঘবে, একবার পিত দেহ আজ্ঞা মোরে, দেখিবে এবার বীর বাঁচে কি ঔষধে। দেখো তাই প্রশ্ন আসতে পারে, তুমি কবার হারিয়েছিলেন মেঘনাথ রামকে? দুইবার। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে দেবে, আমি দুবার হারিয়েছি, তুমি আর একবার আমাকে আজ্ঞা দাও, আর একবার আদেশ দাও, আমি এইবার ওকে মেরে আসবো। আমি দেখতে চাই যে কোন ঔষধে সে আবার বেঁচে ওঠে। এবার আমাদের কবিতা প্রায় শেষ হয়ে এসছে। এবার রাক্ষসপতি কি বললেন, যে কুম্ভকর্ণ বলি, ভাই বলছে কহিলে রাক্ষসপতি, কুম্ভকর্ণ বলি, বল অয়দিকে বলি মানে বীর, বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। বলছে আর এক বীর কুম্ভকর্ণ, তাকে আমি জাগিয়েছিলাম অকালে, এটা একটা ভুল ছিল, অকালে জাগিয়ে তিনি যুদ্ধ মারা গেলেন। হ্যাঁ, অর্থাৎ আমার সামনে কেউ নেই যে বিনা মেঘে বজ্রপাতের মতো। এবার তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে। বাঁচা বৎস,
তুমি যদি একান্তই যেতে চাও যুদ্ধে, তাহলে আগে নিজের আরাধ্য দেবতা ইষ্টদেব অর্থাৎ তোমার অগ্নিদেবকে আগে পুজো করে নাও। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। এই যেখানে পূজা অর্চনা করতেন মেঘনাথ, সেই জায়গার নাম হচ্ছে নিকুম্বিলা যজ্ঞাগার। এই নামটা দিয়ে প্রশ্ন আসে, বানানটাও খেয়াল করবে। তুমি যাও, তোমার ইষ্ট দেবতা অগ্নিদেবকে তুমি আগে পুজো করে নাও। সেনাপতি পদে আমি বরিণু মানে বরণ করে নিলাম। তুমি আজ থেকে আমি তোমাকেই সেনাপতি পদে বরণ করে নিলাম। দেখো অস্তাচলগামী দীননাথবে, দীননাথ মানে সূর্য, আজকে সন্ধে হয়ে গেছে, সূর্য অস্ত গেছে। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, রাত পোয়াক কাল সকাল হোক, তুমি কালকে রামচন্দ্রের সঙ্গে তুমি যুদ্ধে যাত্রা করো, আজকে আর যেও না, আজকে দেবতা আশীর্বাদ নাও। এতে কহিলা রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক, গঙ্গোদক মানে গঙ্গার জল, অভিষেক করিলা কুমারে। গঙ্গার জল নিয়ে তার মস্তকে ছিটিয়ে দিয়ে তিনি বলেন আজ তুমি অভিষিক্ত করলাম, অভিষেক হয়ে গেল। এই হচ্ছে কবিতাটা। আমি গল্পটা করলাম, এবার কবিতাটা পড়লাম, ঠিক আছে? হ্যাঁ, আমরা প্রশ্নে যাব, তবে একটা বিষয় আমি একটু বলবো যে প্রশ্ন যে কটা রয়েছে স্যার যখন পুরোটাই পড়ালেন, স্যার বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন, সেই প্রশ্নগুলিই কিন্তু আমরা আসছি। তবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, দেখো সরাসরি নাম্বার এখানে রয়েছে, তোমরা ফোন করে স্যারের সঙ্গে সরাসরি কথা বলতে পারো। আমরা 5, 3, 1 এরকমভাবে প্রশ্নর নাম্বার সাজিয়েছি, আমরা সেভাবে যাচ্ছি। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে বা তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, তোমরা স্যারকে প্রশ্ন করতে পারো। তো স্যার আমরা প্রথম প্রশ্নে চলে যাই আজকে। আচ্ছা, 5 নম্বরের প্রথম প্রশ্ন রয়েছে, হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন? বক্তার চরিত্রের কোন দিক কবিতাতে প্রকাশ পেয়েছে? এক জোচ্চার। আচ্ছা, আবার বলে দিই, তোমরা মান 5 খুব বেশি কিন্তু উত্তর লিখবে না, 10 থেকে 12টা বাক্যের মধ্যে। এখন আমাদের নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো প্রশ্নের ধার যেমন পাল্টে গেছে, উত্তর লেখার মানও কীরকম ঘুরিয়ে গেছে, অনেকটা লেখার অবকাশ আমাদের নেই। আস্তে আস্তে আমাদের অল্প কথায় সুন্দর গুছিয়ে লিখতে হবে। এক লাইন উত্তর কে করছে না, আগেই গল্পে মানে কবিতার সারমর্মে বলেছিলাম, ধিক্কার কে? মেঘনা নিজেকে ধিক্কার দিতেন। কেন? তিনি বীর, রাবণের পুত্র, বীর পুত্র, লঙ্কার শ্রেষ্ঠ বীর। বলছে তার যুদ্ধ করা সাজে রাজ্যকে সুরক্ষিত রাখার দায়িত্ব তার। আর তিনি কি না এই বামাদল অর্থাৎ স্ত্রীদের সঙ্গে, রমণীদের সঙ্গে লীলারসে মত্ত আছেন, এটা বড় বেমানান লাগছে, তাই নিজেকে ধিক্কার দিচ্ছেন। তিনি আত্মগ্লানিতে ভুগছেন, তাই নিজেকে ধিক্কার দিচ্ছেন। আর কোন চরিত্র আমি অল্প আলোচনা করেছিলাম, যে মেঘের চরিত্র। তিনি বীর, মহাবীর, এই কথাগুলো ব্যবহার করবে। মহাবীর, মহাবাহু, মহাবলী, রাবণ আত্মজ, মেঘবাহন, কি দেবরাজ ইন্দ্রকে তিনি জয় করে নাম হয়েছে তার ইন্দ্রজিৎ। এখানে একজন মানুষ ক্ষত্রিয় অর্থাৎ যুদ্ধ করা যার স্বভাব, সেই মানুষটা যখন এই রমণী রসরঙ্গে মেতে আমোদ প্রমোদে ব্যস্ত থাকে, মানুষের জীবনে দরকারগুলো আছে কিন্তু নিজেকে মানতে পারছেন না, তাই নিজেকে তিনি বারবার ধিক্কার দিচ্ছেন। এখানে তার বীরত্ব, তার মনের মধ্যে যে বীর মনোভাব রয়ে গেছে সেটা প্রকাশ পেয়ে যাচ্ছে এখানে। এই দিকটা উল্লেখ করতে হবে। আচ্ছা, তাহলে পরের প্রশ্নকে আমরা চলে যাব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এই অভাগী? কে কাকে কথা বলেছিলেন এবং এই কথোপকথনের মাধ্যমে তাদের সম্পর্কের যে পরিচয় পাওয়া যায় তা গুছিয়ে লেখো। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এই অভাগী। অভাগী কে, কাকে বলছে? অর্থাৎ প্রমীলা সুন্দরী অর্থাৎ মেঘনাদের স্ত্রী। অভাগী নিজেকে, আমি আগেই বলেছি, তৎকালীন সমাজে মেয়েরা এভাবে ভাবতো, এরা ব্রততী লতার সঙ্গে তুলনা করতো, এরা ওই স্বামীর সোহাগে সোহাগিনী, এবং স্বামী তখন তো মেয়েরা বাইরে আসতো না, বাড়ি পুরুষতান্ত্রিক সমাজে, তাই বলছে অভাগিনী। বলছে তুমি চলে যাচ্ছ, অভাগী কী করবে, কী করে বাঁচবে? প্রমীলা তার স্বামী মেঘনাদের উদ্দেশ্যে বলেছে। আর এই কথার মধ্যে কি মানে পরিচয় পাওয়া যাচ্ছে, ওই যে আগেই বললাম যে মেঘনাদ যুদ্ধযাত্রার সময় এক রকমের উক্তি করলেন, হ্যাঁ, সেই মেঘনাদ কিন্তু তার স্ত্রীর সঙ্গে কথা বলছেন কি সুমধুর ভাষ্যে। সঙ্গে চেঞ্জ, এই যে তিনি একজন আদর্শ স্বামী, প্রেমিক স্বামী, তার স্ত্রীর প্রতি সে কতখানি সচেতন, তার কথাবার্তার মধ্যে প্রকাশ পাচ্ছে। মিষ্টিভাবে কথা বলছেন যে আমি যাব কোথায়, তুমি আমাকে ভালোবাসার বন্ধনে বেঁধে রেখেছো, আমি ছেড়ে যেতে পারবো না, যেখানেই যাই না কেন আমি আবার তোমার কাছেই ফিরে আসবো। কল্যাণী সুন্দরভাবে বললেন, এবং আমি যুদ্ধে যাচ্ছি, যুদ্ধ শেষ করে আমি আবার তোমার কাছে ফিরে আসবো, তোমার কল্যাণে, তোমার ভালোবাসায় কিন্তু তোমার স্বামী, তোমার দ্বৈত কিন্তু যাবে যুদ্ধে এবং যুদ্ধে জয়লাভ করে আসবে, তার স্ত্রীর কাছে ভালোবাসা নিচ্ছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব আবারও। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। কে কাকে
কিসে অভিষেক করা? হ্যাঁ, কিসে অভিষেক করান এবং অভিষেক করানোর আগে তিনি কি পরামর্শ দিয়েছিলেন? অভিষেককে গঙ্গোদক ব্যবহারের গুরুত্ব কি? এই যে শেষের লাইনটা আর কি বলছে, কি করলেন, যে বারবার বলছেন, ভালো গল্পটা আবার মনে রাখবে, তাদেরকে গল্পটা উত্তরটা লিখতে সুবিধা হবে। যখন বললেন যে বাবা আমাকে, বাবা রাজাকে বলছে আমি দুবার তো রামচন্দ্রকে হত্যা করেছি, তুমি আরেকবার আমাকে সুযোগ করে দাও, আমি তোমার পায়ের তলায় এনে আমরা রামচন্দ্রকে ফেলবো। তোমার ঠিক আছে, তাই হোক, কিন্তু তোমাকে আজ থেকে আমি সেনাপতি পদে বরণ করে নিলাম, কিন্তু তার পরামর্শ কি, তার আগে আস্তে তো সূর্য অস্ত গেছে, অর্থাৎ সন্ধে হয়ে এসছে, কাল প্রভাতে তুমি কি করো, এই লাইনগুলো মার্ক করবে, যুদ্ধযাত্রা যেও, কিন্তু তার আগে তুমি তোমার ইষ্টদেব, যে আরাধ্য দেবতা অগ্নিকে তুমি যাও, নিকুম্বিলা যজ্ঞাগারে যাও, তাকে পুজো করো, পুজো করে আশীর্বাদ নিয়ে এসো বলে এই পরামর্শগুলো দিলেন। এখন তুমি যুদ্ধে যেও না, তারপর তুমি কাল যুদ্ধে যেও, এটা 2-3টে বাক্যে পরামর্শ দিলেন। বলে দিই গঙ্গোদক, গঙ্গার জল। এই গঙ্গার জল কেন, আমরা তো এটা তো সবাই আমরা দেখি যে পুজো বা কোনো মাঙ্গলিক কাজে কোনো এই কোথার জল কিন্তু ব্যবহার হয় না, গঙ্গা জল অবশ্যই দরকার। গঙ্গা হচ্ছে পুণ্য তোয়া স্রোতস্বিনী। গঙ্গার জল হচ্ছে আমাদের পবিত্রতার ধারক এবং বাহক। গঙ্গা কি পুরো ভারতবর্ষের প্রাণ স্বরূপা, জলের অপর নাম জীবন। গঙ্গা ভারতবর্ষের মধ্য দিয়ে এমনভাবে প্রবাহিত হয়েছে, ভারতবর্ষের প্রাণস্বরূপ গঙ্গা, তাই গঙ্গাকে আমরা দেবী হিসেবে পূজা করি। সেই প্রত্যেকটি মাঙ্গলিক কাজে গঙ্গা জল কিন্তু ব্যবহার করা হয়। গঙ্গা জল না হলে কোনো পুজোই হয় না, অর্থাৎ আমরা এইভাবে দেখি পুণ্যতোয়া গঙ্গা স্রোতস্বিনী। তাই গঙ্গার জল দিয়ে, অন্য কোনো পুকুরে কলের জলটা নয়, গঙ্গার জল দিয়ে তিনি পুত্রের মাথায় মানে বর্ষণ করে দিয়ে, জল ছিটিয়ে দিয়ে তিনি আশীর্বাদ করলেন যে তুমি এবার সেনাপতি পদে অভিষিক্ত হলে। তাই কবিতার নাম লিখেছেন অভিষেক। আচ্ছা, 5 নম্বরের প্রশ্ন আমরা এখানে শেষ করলাম এবং 3 নম্বরের প্রশ্নে আমরা চলে যাব, তবে তার আগে একটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছো? হ্যালো, বলছি নদিয়া জেলা থেকে। হ্যাঁ বলো। প্রশ্নটা ছিল, এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, কেন বার্তাকে কেন অদ্ভুত বলা হয়েছে, এই বার্তার পিছনে উদ্দেশ্য কি ছিল? আচ্ছা, বেশ, হ্যাঁ তুমি কোথায় বললে বলো, কোথা থেকে বলো ফোনটা, যা বলছি শোনো। আচ্ছা মন্দি শুনে নাও যা বলছি। হ্যাঁ একেবারে তুমি শুনতে শুনে থাকো, নাও। স্যার বলে দিচ্ছি। শুনে নাও। বার্তা মানে বার্তা বা মেসেজটা, মানে অদ্ভুত কেন বলছেন, বলছে উনি তো অবাক হয়ে গেছেন যে রামচন্দ্রকে উনি দুবার মেরে এলেন, সেই রামচন্দ্র তার ভাইকে মারলো, এটা তো একটু অদ্ভুত লেগেছে। তাই বলছে অদ্ভুত বার্তা মানে বার্তা, উনি বলছেন বার্তা ওই সংবাদ আর কি। বলছে ওই সেই প্রভাষা যে তার ধাত্রীমা, তাকে বলছে এই অদ্ভুত বার্তা তুমি কোথা থেকে শুনলে, কি করে তুমি শুনলে? হ্যাঁ, আর এটা অদ্ভুত কেন বলছেন, অদ্ভুত এই কারণে তিনি বলছেন যে এটা সম্ভব না। আমরা অদ্ভুত কখন বলি, অবাক কখনোই, যেটা অসম্ভব যখন সম্ভব হয় আমরা অবাক হয়ে যাই, তাই না? এটা শুনলেন অদ্ভুত। পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা হলো, এবার আমরা 3 নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন রয়েছে, কি হেতু মাতো গতিতব আজি, কে কাকে কথা বলেছে এবং উদ্দিষ্ট জনের আগমনের হেতু কি? বুঝতেই পারছো, এই মেঘনাদ বলছেন কে, ওই মানে দেবী লক্ষ্মী যিনি প্রবাসা রাক্ষসীর ছদ্মবেশে, অর্থাৎ ধাত্রী মায়ের ছদ্মবেশে এসছেন। অর্থাৎ এভাবে উত্তর লিখবে যে মেঘনাদ তার ধাত্রীমা প্রবাসার ছদ্মবেশে দেবী লক্ষ্মীকে কথা মানে বলছেন কথাটা। আর আগমন হেতু কি, উনি কী সংবাদ দিতে এসেছেন যে তার ভাই, তার প্রিয় অনুজ ভাই বীরবাহুর মৃত্যু ঘটে গেছে এবং তার বৃদ্ধ পিতা রাবণ যুদ্ধ সাজে সজ্জিত হয়ে পুত্র হত্যার প্রতিশোধ নিতে যাচ্ছে, এই সংবাদ দিতে এসেছেন। ছোট্ট উত্তর। 3 নম্বরের জন্য তুমি এটা গুছিয়ে 5 থেকে 6টি বাক্যে লিখবে, এটাই মেন কথা, এটা গুছিয়ে লিখলে উত্তর যাবে। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই তাহলে। আমাদের পরের প্রশ্ন রয়েছে, কাপিলা লঙ্কা কাপিলা জলধি, লঙ্কা ও জলধির কেঁপে ওঠার কারণ ব্যাখ্যা করো। আবার সেই কথায় ফিরে আসি, এই কাপিলা লঙ্কা, কাপিলা মানে কেঁপে উঠলো আর কি, উনি কাব্যিক ভাষায় কাপিলা বললেন, জলধি। লঙ্কা তো শ্রীলঙ্কা, রাজ্য লঙ্কা, দেশ লঙ্কা। তাই আগেই বলছি যে কাব্যের নাম কি না, মেঘনাদ বধ কাব্য, অভিষেক যুবরাজ মেঘনাদ। ওই যে কাব্যের যিনি মূল চরিত্র হয় তার সবটা একটু ব্যতিক্রমী হয়, অর্থাৎ উনি প্রচণ্ডতা, বিষয়টার গভীরতা বোঝাতে গিয়ে উনি বলছেন না, বাপ রে বাপ তুই এমন করে আসলি, মানে একটা চতুর্দিকের লোক জেনে গেল
তিনি যখন যুদ্ধের সাথে যাচ্ছেন যেন সমস্ত লঙ্কা কেঁপে উঠল। এই যে আমফান ঝড়টা হয়ে গেল, আমাদের কি সমস্ত জনজীবনকে একেবারে কাঁপিয়ে দিয়ে গেল, ভাবিয়ে দিয়ে গেল। আমরা কিছু হলেই ওই আমফানের উপমা নিয়ে আসি, এখনই যেন বলছি, আমাদের মনের মধ্যে দাগ কেটে দিল। ঠিক তেমনি করে যখন মেঘনাদ মানে লঙ্কায় ফিরছেন, লঙ্কা কেঁপে উঠল তার পদভারে, এবং জলধি মানে সমুদ্র, সমুদ্র তো সবসময় গর্জন হয় যেন আরও দ্বিগুণভাবে সেই মানে জেগে উঠল। অর্থাৎ এটা মেঘনাদের যাত্রার প্রচণ্ডতা, তার গতিপথের মানে ব্যাপকতা বোঝাতে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, তবে তার আগে আমাদের একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছো? হ্যালো ম্যাম, হ্যালো স্যার। Hello. আমার নাম লিসা চৌধুরী, আমি নদিয়া জেলা থেকে বলছি। বলো। আমার প্রশ্নটি হলো, চিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা অম্বুরাশি সুতাকে, তার উত্তর কি ছিল? আচ্ছা, শুনতে থাকো। এই যে দেবী লক্ষ্মী, আমি বলেছিলাম 14টুকির অক্ষর বোঝাতে হবে, এইটা অমিতাক্ষ ছন্দ লেখা। অম্বুরাশি অর্থাৎ অম্বুরাশি, সমুদ্র, মানে দেবী লক্ষ্মী হচ্ছে সমুদ্র গর্ভজাত উনি, দেবী লক্ষ্মী। উনি লক্ষ্মীকে, অম্বুরাশি সুতাকে না দেবী লক্ষ্মী, সমুদ্র থেকে ওনার জন্ম, তাই ওনার নাম হচ্ছে সুতো মানে পুত্র, আর সুতা মানে স্ত্রীলিঙ্গের সুতা হয় কন্যা, মেয়ে। তাহলে সমুদ্র কন্যা হচ্ছে দেবী লক্ষ্মী, অম্বুরাশি সুতা। আর তিনি কি বলছেন, তিনি কোথায় কাকে বুঝিয়েছেন? দেবী লক্ষ্মী কি বুঝিয়েছেন। আর তিনি কি সংবাদ না, তিনি প্রবাসা ছদ্মবেশে নিয়ে সংবাদ দিতে এসেছিলেন। এটা খুব ভালো প্রশ্ন করেছো, এটা 1 নম্বরের প্রশ্ন দেয় এটা। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। তুমি রাক্ষসকুল ভরসা, তুমি কে? কাকে রাক্ষসকুল ভরসা বলা হয়েছে এবং কেন? তুমিটাকে রাবণ বলছে তার ছেলেকে যে আমরা ভরসা মানে কি, যার উপরে আস্থা রাখা যায়, বিশ্বাস রাখা যায়, বলে তুমিই আমাদের ভরসা, আমরা কিছু করি ভগবান, ভগবান তুমিই ভরসা, তুমি যা করো, মানে সব কিছু নিবেদন যার উপরে করা যায়। তা কী বলছেন না, রাবণ নিজে বৃদ্ধ হয়ে গেছে, তার ভাই মারা গেছে, তার আর এক পুত্র মারা গেছে, তার কে আছে? লঙ্কা আর তো নেই, একমাত্র বেঁচে আছে হচ্ছে মেঘনাদ। তাই বলছে তুমি একমাত্র ভরসা, অর্থাৎ মেঘনাদকে রাবণ বলছেন যে তুমি আমার একমাত্র ভরসা, তুমি শেষ সম্বল এই লঙ্কার। আর কি না, ভরসা কেন? তার যা ভালো মন্দ দায় দায়িত্ব সব তার উপরে রয়েছে, এই জন্য তাকে ভরসা বলেছে, তারপর আস্থা রাখা যাচ্ছে। আচ্ছা, 3 নম্বরের প্রশ্ন আমরা শেষ করছি। তোমাদের যদি প্রশ্ন থাকে তোমরা অবশ্যই করতে পারো, ফোন নাম্বার অন রয়েছে। তবে আমরা আপাতত 1 নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি, এরপর মাল্টিপল চয়েসও রয়েছে। আমরা 1 নম্বরের প্রশ্ন কয়েকটি রয়েছে, সে অনুযায়ী এগোচ্ছি। তবে স্যার যেমনটা বললেন, বারবার করে আমি আরও একবার মনে করি দিই, তোমরা যে কবিতাটি রয়েছে বা যে গদ্য পদ্য যাই হোক না কেন, সেটাকে ভালো করে খুঁটিয়ে পড়ো, তাহলে যে কোনো রকম প্রশ্ন আসলে তোমাদের পক্ষে সুবিধা হবে। আচ্ছা, আমাদের প্রথম 1 নম্বরের প্রশ্ন রয়েছে, ইন্দ্রজিৎ কে ছিলেন? নিশ্চয় বুঝতেই পারছো, খুব যারা পড়াশোনা করো ভালো করে, টেক্সট পড়ো, তারা কিন্তু ভীষণভাবে সোজা মনে হবে। কে ছিলেন? রাবণের বীর পুত্র। এটা এক লাইনে গুছিয়ে বলতে পারো যে লঙ্কার রাজা রাবণের প্রিয় পুত্র ছিলেন ইন্দ্রজিৎ, যার অপর নাম মেঘনাদ বা প্রমীলার স্বামী। অনেক পরিচয় দেওয়া হয়, এক লাইনে উত্তর দেবে 1 নম্বরের জন্য। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সমূলে নিমূল কবির পামরে আজি। সমূলে নির্মূল করিব পামরে আজি। আচ্ছা, পামর বলে কে কাকে? এবং কাকে অভিহিত করা পামর হয়েছে? মানে নিচ, আমরা পামর বলি কি খুব নিচ, খুব বাজে অর্থে ব্যবহার করি। এখানে অনেকটা কথা বলার থাকে, আমি একটা ক্লাসে 40 বা 1 ঘন্টার মধ্যেই কবিতা পড়ানো যায় না, তবু আমাদের পড়তে হবে। যাই হোক, তা আগেই বলেছিলাম যে মানে মধুসূদন দত্তের কলমে কিন্তু রামপক্ষ ছোট হয়ে গেছে, তাই ওদের আর মেঘনাদ এবং রাবণ পক্ষ অনেক বড়, অনেক সর্বদিক দিয়ে এরা বলিয়ান, এরা বীর্যবান, বলিয়ান সর্বদিক দিয়ে। তাই রাবণ বা মেঘনাদের চোখে এরা পামর, খুব নিচ। তাই বলছি আমি সমূলে নির্মূল করবো। নির্মূল মানে কি, আর কিছু অবশ্যই রাখবো না। একটা গাছকে না বলে সমূলে, মূল সমেত তুলে নিলে গাছটা বাঁচে না, গাছটা যদি কেটে দেওয়া হয় গাছটা আবার গজিয়ে ওঠে, আবার হয়, কিন্তু যদি মূল উপড়ে ফেলা হয় সে আর বাঁচতে পারে না। তাই এবার বলছে এই আগে দুবার মেরেছি রামচন্দ্রদের, ও আবার মায়ার বলে বেঁচে উঠেছে, এবার সমূলে বিনাশ করব, নির্মূল করবো, অর্থাৎ যেন আর বাঁচতে না পারে। পামর মানে ওই নিচ বলছে, খুব খারাপ অর্থে রামচন্দ্র ব্যবহার করা হয়েছে, নিচ, ছোট অর্থে ছোট করা হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। কুম্ভকর্ণ বলি, কুম্ভকর্ণ কে ছিলেন? এই বলি বানাটা বলছে, বলি মানে বীর, এখানে বীর, হ্যাঁ, বলসী বলি মানে বলা, টেল, কথা বলা, আর বলি বীর। কুম্ভকর্ণকে কে না রাবণের কি
আর এক 3 ভাই ছিলেন, রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ। তা কুম্ভকর্ণ হচ্ছে রাবণেরই ভাই এবং খুল্ল তাদের কাকা, ওই আমাদের মেঘনাদেরই কাকা, যিনি 6 মাস ঘুমাতেন, 6 মাস জেগে থাকতেন, জানো সকর কাহিনীগুলো, এক কথা উত্তেস। আচ্ছা, আগে পুজো ইষ্টদেবে, ইষ্টদেব কোথায় পূজিত হন? আবার বলছি একবার এই ব্যাপার হচ্ছে কথাটা কিন্তু বলেছিলেন আপনি। যে ইষ্টদেব অর্থাৎ ইষ্ট মানে মঙ্গল, মানে আমরা মঙ্গল কামনা যাকে আমরা পুজো করি, আরাধ্য দেবতা। আগেই বলেছি, এবার মনে রাখবে, রাবণের কিন্তু আরাধ্য দেবতা ছিলেন দেবাদিদেব মহাদেব, উনি শিবের ভক্ত ছিলেন রাবণ। আর মেঘনাদ হচ্ছে অগ্নিদেবের পুজো করতে, অগ্নিদেব। এবং ওই লঙ্কার মাঝখানে একটা যজ্ঞাগার ছিল, তার নাম হচ্ছে নিকুম্বিলের যজ্ঞাগার। কবিতা একদম শেষে আছে, থাকবে যাও নিকুম্বিলের যজ্ঞাগার। এখানে কোথায় পূজিত হন না, নিকুম্বিলের যজ্ঞাগারে ওই অগ্নিদেবের তিনি পুজো করতেন হচ্ছে মেঘনাদ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। হাসিবে মেঘবাহন, মেঘবাহন হাসবেন কেন? স্বাভাবিক, মেঘবাহনকে, মেঘবাহন যাতে দেবরাজ ইন্দ্র, এই দেবরাজ ইন্দ্রকে দুবার পরাজিত করেছিলেন হচ্ছে আমাদের এই মেঘনাদ, তাই তার নাম হয়েছিল ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ বলি। এবার যদি বৃদ্ধ পিতা যুদ্ধে যান আর এই যুবরাজ বীর মেঘনাদ বাড়ি বসে থাকেন, সেটা বলছে সবাই হাসবে, আমার শত্রু হাসবে, অর্থাৎ মেঘবাহন ইন্দ্রও হাসবে, এটা তার সহ্য হবে না। তাই বলতে, পিতা তুমি বসে থাকবে, আমি যুদ্ধে যাব না, এটা হয় না, আমি যুদ্ধে যাব, তুমি বাড়ি থাকো। তাই মেঘবাহন দেবরাজ ইন্দ্র হাসবেন কেন, মানে বিদ্রুপ করবেন, ঠাট্টা করবেন, এটা বলছে। আচ্ছা, 1 নম্বরের প্রশ্ন আমরা এখানেই শেষ করলাম। আমরা এবার মাল্টিপল চয়েসে চলে যাচ্ছি। মাল্টিপল চয়েস বলতে একটা নিঃসন্দেহে একটা প্রশ্ন রয়েছে এবং তারপর 4টি উত্তর তোমরা জানোই প্রত্যেকেই, সেই অনুযায়ী রয়েছে এবং প্রশ্ন সেরকমভাবেই সাজানো হয়েছে, আমরা সেরকমভাবে এগোচ্ছি। স্যার, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন রয়েছে, কনক শব্দের অর্থ কী? রূপা, সোনা, হিরে, তামা। তোমরা অনেকে তো হাসছো, ভাই এটা কোশ্চেন হলো, কিন্তু মাধ্যমিকে প্রশ্ন করে দেখবে এই ধরনের প্রশ্ন থাকে, অর্থাৎ এই 90 নম্বরের কোশ্চেনটা হয়। বেশ কিছু কোশ্চেন থাকে 10 বা 15% খুব ভালো ছেলেদের জন্য, আবার বেশ কিছু কোশ্চেন থাকে যারা এই পাশ করবে, যা কোনো রকম পাশ করে তাদের দিকে তাকেও প্রশ্ন করা হয়। তাই কনক মানে সোনা, এটা বড় অপেক্ষা রাখে না, তুমি দাগ দিয়ে টিক মারবে বা দাগ দিয়ে সোনা নিতে 1 পেয়ে গেলে। সোনা, কনক, কনক বারবার ব্যবহৃত হয়েছে, কনক লঙ্কা, কনক আসন। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন রয়েছে, রত্নাকর শব্দের অর্থ কী? বাতাস, আলো, সমুদ্র, পাথর। রত্নাকর মানে রত্নের আকর, সমুদ্র, অর্থাৎ সমুদ্র। আমরা সবাই জানি যে সমুদ্র গর্ভে এত মানে মূল্যবান জিনিস থেকে যায়, রত্ন থাকে, এই যত বড় না, যত কিছু এই যে মানে হীরক, মণি, মুক্তা, সব তো সমুদ্র থেকে পাওয়া যায় না, বলে সেই বলছে রত্নের আকর হচ্ছে সমুদ্র। সমুদ্র 4টে অপশন থাকে। কিঙ্করী কথার অর্থ কী? স্ত্রী, সুবতী, সখী, দাসী। হ্যাঁ, স্ত্রী, যুবতী। আর কিঙ্করী দাসী, অর্থাৎ ওই মেঘনাদ স্ত্রী প্রমীলা নিজেকে বলছে কিঙ্করীকে ছেড়ে কোথায় আছে, দাসী, দাসীকে কিঙ্কর কিঙ্করী বলে, দাসী, পরিচারক পরিচারিকা, দাসী। আচ্ছা, প্রমীলা সুন্দরী ছিলেন রামের স্ত্রী, লক্ষ্মণের স্ত্রী, মেঘনাদের স্ত্রী, বিভীষণের স্ত্রী। বলা অপেক্ষা রাখে, পড়ানো শুনেছো বা নিজেরা পড়েছো, কি প্রমীলাকে মেঘনাদের স্ত্রী। এখানে আরও অনেক ভুল দেওয়া আছে। আর লক্ষ্মণের স্ত্রী হচ্ছে উর্মিলা, এটা আমি প্রশ্ন ঘুরিয়ে দিলাম কেন, অনেকে ভুল করে। রামচন্দ্রের স্ত্রী সীতা আমি জানি, হ্যাঁ, বিভীষণের সরমা, মেঘনাদের স্ত্রী হচ্ছে প্রমীলা সুন্দরী। একেবারেই এত সুন্দর একটি কবিতা পড়তে পড়তে যে কখন সময় পেরিয়ে গিয়েছে একেবারেই বলার অপেক্ষা রাখে না। 106 লাইনের কবিতা, একদমই তাই, এত সুন্দর করে পুরো বিস্তৃত স্যার বুঝিয়ে দিয়েছেন, তবে সময় একেবারেই শেষ, তাই অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এবং তোমাদের অনেক ধন্যবাদ। একেবারেই, এবং তোমাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবশ্যই পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই সিটিভিএনের সঙ্গে থাকো।